আমন্ত্রণ। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বিনিয়োগের পরিবেশ নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন রাজনীতিবিদরা। মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেন। তারা বলেন, দেশি বিনিয়োগের চেয়ে বিদেশি বিনিয়োগেই বিডার আগ্রহ বেশি। এসব ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সবার উপরে রাখার তাগিদ দেন তারা। জুলাই সনদের মতো একটি আর্থিক খাত বিষয়ক সনদ করা যায় কিনা তা ভেবে দেখার অনুরোধ জানান রাজনীতিবিদরা। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্টের লক্ষ্যে ইনভেস্টমেন্ট সামিট, ইলন মাস্কের স্টারলিংকের নিবন্ধন, নাসার সঙ্গে চুক্তি এবং চট্টগ্রাম বন্দরে ডেনমার্ক ভিত্তিক এপি মোলার মায়েস্কের বিনিয়োগ, এসব কর্মকাণ্ড ইতিবাচক আলোচনায় আনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে। পাশাপাশি প্রকৃত বিনিয়োগ কেন্দ্রিক ছিল ভিন্ন আলোচনা। তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে এফডিআই এর নিট প্রবাহ ছিল 86 কোটি 10 লাখ ডলার। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল 116 কোটি 40 লাখ ডলার। এ হিসেবে জুলাই থেকে মার্চ 9 মাসে এফডিআই এর নিট প্রবাহ কমেছে 26%। আবার চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে মূলধনী যন্ত্র আমদানি বাবদ অর্থ পরিশোধ হয়েছে 152 কোটি 15 লাখ 50 হাজার ডলার। গত অর্থ বছরের একই সময়ে যা হয়েছিল 213 কোটি 33 লাখ ডলার। অর্থাৎ মূলধনী যন্ত্র আমদানি কমেছে 28.68%। এমন বাস্তবতার মধ্যেই টেকসই বিনিয়োগ নিশ্চিতে মঙ্গলবার রাজধানীতে বিডা ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আলোচনায় নেতারা বিনিয়োগের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সে বিনিয়োগ যেন আমার দেশের ইন্টারেস্ট এনশিওর করার জন্য বৈদেশিক বিনিয়োগের ম্যাক্সিমাম শেয়ারিং যাতে আমাদের দেশের হয়। বিরাট আকারের আমাদের তরুণদের সংখ্যা, তাদের অনেক সৃজনশীল ক্ষমতা আছে, কিন্তু যে পরিবেশ পেলে এবং যে ধরনের সহায়তা পেলে তারা বিনিয়োগকারী করতে পারে সেই জায়গাটা এখানে তৈরি করা হয়নি। ফলে এইরকম যেখানে স্থানীয় বিনিয়োগের পরিবেশ রুদ্ধ, সেখানে কেবলমাত্র যদি বিদেশি বিনিয়োগ আমরা ভাবি, সেই বিদেশি বিনিয়োগ কিন্তু প্রযুক্তি হস্তান্তর, মানে পুঁজির পুনর্বিনিয়োগের প্রশ্ন, এবং এটা ভালো মতো ঘটাতে পারবে না। নেতারা বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা কমলে বিদেশি বিনিয়োগ বাড়বে। সম্পদ ও মূলধনের নিরাপত্তা না পেলে বিনিয়োগ আসবে না বলেও মত দেন নেতারা। যদি একটা সরকার থেকে আরেকটা সরকারের বারংবার পলিসিগুলো চেঞ্জ হয়, তাহলে ইনভেস্টমেন্টরা ইনভেস্ট করতে অনেক ক্ষেত্রে হলেও দ্বিধাগ্রস্ত হন। এ সময় বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, জাতীয় স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না তার সংস্থা। পোর্টে কিছু প্র্যাকটিক্যাল বিনিয়োগ আসার কথা, এবং তার চেয়ে যেটা ব্যাপারে আমি বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে পোর্টটা যদি ঠিকভাবে না হয় তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও বিনিয়োগ, ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না। সভায় 17টি রাজনৈতিক দলসহ বিডা, বেজা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশে বিনিয়োগের নামে এক ধরনের সার্কাস হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, নির্বাচিত সরকার ও স্থিতিশীল দেশ ছাড়া কেউ বিনিয়োগে আগ্রহী নয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। 10 মাসে বাংলাদেশে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে, আর এখানে আমাদেরকে বিনিয়োগের কি বলে একটা সার্কাস দেখানো হচ্ছে। যতদিন বাংলাদেশে নির্বাচিত সরকার না আসবে, কোনো বিনিয়োগ বাংলাদেশে কোনো বিনিয়োগকারী সেই রিস্ক এখানে নেবে না। এটা ওয়ার্ল্ড ওয়াইড বিনিয়োগের চিত্র হচ্ছে এটা। তারা দেখতে চাইবে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার আছে কিনা, নির্বাচিত স্থিতিশীল সরকার আছে কিনা। বিনিয়োগ কোনো শর্ট টার্ম ব্যাপার না, এটা লং টার্ম ব্যাপার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত হয়নি। কাজের সুবিধার্থে এনবিআর এর অভ্যন্তরীণ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সব মহলের সাথে আলোচনা করে রাজস্ব কাজ সহজ করতে 2টি আলাদা বিভাগ করা হয়েছে। সচিবালয়ে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে মধ্যরাতে সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে এনবিআর এ কর্মরত সবাই। ঘোষণা দেন 3 দিনের কর্মবিরতিরও। প্রায় 50 বছর আগে প্রতিষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সরকারের সার্বিক অর্থ সংগ্রহ এবং খরচের ব্যবস্থাপনার কাজ করে থাকে। তবে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংস্থাটি ধারাবাহিকভাবে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। বর্তমানে বাংলাদেশের কর ও জিডিপির অনুপাত মাত্র 7.4%, যা এশিয়ায় অন্যতম নিম্ন।
জুলাই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ধসে পড়া অর্থনীতি সচল করতে বিভিন্ন সংস্কার হাতে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ব্যবসায়ী, অর্থনীতিবিদদের তীব্র সমালোচনায় থাকা এনবিআরকেও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। অবশেষে সোমবার মধ্যরাতে অধ্যাদেশ জারির মধ্য দিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটো বিভাগের ঘোষণা দেয় সরকার। এমন সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় রাজস্ব বোর্ড ও এর আওতাধীন সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। ঘোষণা হয় আগামী 3 দিনের প্রতিবাদ কার্যক্রমের। প্রত্যাশী সংগঠন হিসেবে আমরা কিন্তু সেই রাজস্ব সংস্কার কমিশনের প্রতিবেদনটি দেখতে পাইনি, কারণ এটি প্রকাশ করা হয়নি। আমরা কিছু কর্মসূচি দিয়েছি। এই কর্মসূচির আওতায় আগামী 14 মে, 15 মে এবং 17 মে এই 3 দিন আমাদের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী কলম বিরতি পালন করবে। তবে সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, নতুন অধ্যাদেশ নিয়ে বিচলিত হওয়ার প্রয়োজন নেই। এনবিআর এর আপনার চিন্তা করার, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স চলবে, এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। রাজস্ব আদায়ের কোনো প্রভাব না। রাজস্ব আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরো এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না। নতুন অধ্যাদেশ অনুযায়ী অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত হয়ে যুক্ত হবে রাজস্ব নীতি বিভাগের সাথে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। আগামী জুন মাসেই $4.7 বিলিয়ন ঋণ প্যাকেজের আওতায় $1.3 বিলিয়ন ছাড় করতে যাচ্ছে আইএমএফ। এটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বুধবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ওই দিন বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হবে। জানা গেছে 2023 সালে $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন করে আইএমএফ। 2026 সাল পর্যন্ত 7 কিস্তিতে এই ঋণ দেওয়ার কথা। যথাসময়ে প্রথম 3 কিস্তির $231 কোটি ঋণ পায় বাংলাদেশ। সর্বশেষ কিস্তি পায় 2024 সালের জুনে। চতুর্থ কিস্তি পাওয়ার কথা ছিল ডিসেম্বরে, কিন্তু নানা শর্তে সেই ঋণ আটকে যায়। এখন জানা গেল আগামী জুনে চতুর্থ এবং পঞ্চম কিস্তি একত্রে আসবে। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে স্বাগত জানাচ্ছি আরও একবার। সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি ঢাকার বাজারে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ। মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 46 পয়েন্ট কমে অবস্থান নেয় 4874 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে 21 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 54টির, কমেছে 309টির এবং অপরিবর্তিত রয়েছে 35টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 36 পয়েন্ট। তবে গত কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে 37 লাখ টাকা। বিশ্বব্যাপী আরও 10,000 কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান। এর ফলে কোম্পানির মোট ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা দাঁড়াবে প্রায় 20,000-এ, যা তাদের মোট জনবলের 15%। সম্প্রতি কোম্পানিটি প্রায় 62,000 কোটি টাকার পর্যন্ত আর্থিক লোকসানের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মতো গুরুত্বপূর্ণ বাজারে বিক্রি কমে যাওয়া, নতুন হাইব্রিড গাড়ির অভাব এবং পুরনো মডেলের কারণেই এই সংকট। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে আগামী বছরগুলোতে প্রায় 10টি নতুন মডেলের গাড়ি বাজারে আনার পরিকল্পনা করছে নিশান। আর এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।